আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত এইচএসসি ওয়ান শট সিরিজের বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 9 মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ের এমসিকিউ অংশ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আছি আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা এই ওয়ান শট সিরিজে কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি। অর্থাৎ তোমাদের এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতিকে শানিত করার লক্ষ্যে তোমরা যাতে ভালো প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষার আউটকামটা যাতে ভালো হয়, সেজন্য প্রশ্নগুলো কিভাবে আসে, কিভাবে অ্যাপ্রোচ করলে তুমি সঠিক উত্তরে সহজেই পৌঁছাতে পারবে এবং তোমার প্রেজেন্টেশন সুন্দর হবে, সেগুলোই কিন্তু আমাদের এই ওয়ান শট সিরিজের মূল লক্ষ্য। তো আমরা চলো আজকে এই অধ্যায়ের এমসিকিউ রিলেটেড বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি। তো চলো শুরু করি। প্রথমে আমাদের জন্য একটা প্রশ্ন আছে, কি বলেছে দেখো, পুরুষ জননতন্ত্রের সাথে সম্পর্কিত গ্রন্থি। কোন জননতন্ত্র? পুরুষ জননতন্ত্র সম্পর্কিত গ্রন্থি। পুরুষ প্রজননতন্ত্রের গ্রন্থিকে আমরা একটু অপশনে দেখি, আছে প্রস্টেট গ্রন্থির কথা বলেছে, কথা সত্য। বার্থলিন গ্রন্থি কিন্তু স্ত্রী প্রজননতন্ত্রের গ্রন্থি, এটা আমরা সবাই জানি। আর আরেকটা আছে কাউপারের গ্রন্থি, ঠিক আছে, কি নাম? কাউপারের গ্রন্থি, এটাও কিন্তু ছেলেদের থাকে, ঠিক আছে। তাহলে 1 ও 3 এইটা হচ্ছে সঠিক উত্তর, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ বি। তো আসো পরবর্তী প্রশ্নটা দেখে নেই, কি বলেছে। স্ত্রী জননতন্ত্রের অংশ কোনটি? আচ্ছা, স্ক্রোটাম। স্ক্রোটাম বা অন্ডথলি কিন্তু পুরুষ প্রজননতন্ত্রের অংশ, তাই না? আচ্ছা, প্রস্টেট গ্রন্থি এটাও পুরুষ প্রজননতন্ত্রের। সার্ভিক্সটা হচ্ছে স্ত্রীদের। জরায়ুর 3টা অংশ থাকে আমরা জানি, জরায়ুর 3টা অংশ থাকে, একটা হচ্ছে ফান্ডাস, বডি বা দেহ, আর হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে, আর হচ্ছে সার্ভিক্স। এই 3টা অংশ মিলেই হচ্ছে জরায়ু। কাজেই সার্ভিক্সটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। সেমিনাল ভেসিকল এটা কিন্তু আবার কাদের বলো তো? পুরুষের। এটা কাদের থাকে? পুরুষের থাকে, তাই না? সিমেন অর্থাৎ স্পার্মকে জমা রাখার জন্য, শুক্রাণু জমা রাখে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তরটা তাহলে আমরা একটু দেখে নেই। সঠিক উত্তর হবে হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে। সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ প্রশ্নে বলেছিল কি স্ত্রী জননতন্ত্রের অংশ কোনটা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে তাহলে আমরা চলে যাই। দেখো তাহলে আনসারের অ্যাপ্রোচগুলো আমাকে বুঝতে হবে, হ্যাঁ। দেখো বলেছে অম্রা গঠনে অংশগ্রহণকারী বহির্ভ্রূণীয় পর্দা। অম্রা গঠনে অংশগ্রহণকারী বহির্ভ্রূণীয় পর্দা, ঠিক আছে। আমরা একটু বহির্ভ্রূণীয় পর্দা বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন নিয়ে কথা বলি। আমাদের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন কি কি আছে? আমাদের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন আছে হচ্ছে অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন এবং কুসুমথলি, তাই না? এই 4টা হচ্ছে আমাদের বহির্ভ্রূণীয় ঝিল্লি আছে। এই 4টাকে আমরা কি বলে থাকি? এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বা বহির্ভ্রূণীয় ঝিল্লি। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বা বহির্ভ্রূণীয় ঝিল্লি। তো আমরা আরেকটা জিনিস কিন্তু জানি, আমাদের গ্যাস্ট্রোলা দশায় ভ্রূণের 3টা কোষীয় স্তর থাকে। স্তর 3টার নাম কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তাহলে 1 নম্বরে কি বলতে পারি? এক্টোডার্ম, 2 নম্বরে মেসোডার্ম, 3 নম্বরে হচ্ছে এন্ডোডার্ম। এই 3টার কথা আমরা একটু মনে রাখবো। তাহলে অ্যামনিয়ন তৈরি হয় কি দিয়ে? অ্যামনিয়ন তৈরি হয় হচ্ছে এক্টোডার্ম অর্থাৎ 1 নম্বর স্তর এবং মেসোডার্ম 2 নম্বর স্তরের সমন্বয়, ঠিক আছে। যেটা অ্যালান্টয়েস সেটা হচ্ছে মেসোডার্ম এবং এন্ডোডার্মের সমন্বয়ে তৈরি, অর্থাৎ 2য় এবং 3য় স্তরের সমন্বয়ে তৈরি। এবং কোরিয়ন যেটা আছে সেটা কিন্তু আবারও এক্টোডার্ম এবং মেসোডার্মের সমন্বয়ে তৈরি। এই জন্য আমরা 1+2 দিয়ে বোঝালাম, ওই যে ওখানে 1-2 যেটা লেখা আছে। এবং যেটা কুসুমথলি সেটাও কিন্তু অ্যালান্টয়েসের মতোই মেসোডার্ম এবং এন্ডোডার্মের সমন্বয়ে তৈরি, ঠিক আছে। এই পার্টসগুলো। অ্যামনিয়ন যেটা আছে, অ্যামনিয়ন হচ্ছে একটা থলি,
যেটা হচ্ছে ভ্রূণের আবরণ। এর ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। এই অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এরপর হচ্ছে ভ্রূণের কে যে কোনো চাপ বা আঘাত থেকে রক্ষা করে। যদি ধাক্কা লাগে, কোনো প্রেশার পড়ে পেটের মধ্যে, তাহলে সেটাকে ভ্রূণের সর্বাঙ্গে সমানভাবে ছড়িয়ে দেওয়া এই অ্যামনিওটিক ফ্লুইডের কাজ, অর্থাৎ তথা অ্যামনিয়নের কাজ। এরপর হচ্ছে অ্যালান্টয়েস, এটা হচ্ছে ভ্রূণের হচ্ছে শ্বসন, রেচন বা অন্য পুষ্টিজনিত কাজের সাথে জড়িত। কোরিয়নও মোটামুটি একই কাজ করে, কিন্তু মজার কথা হচ্ছে অ্যালান্টয়েস এবং কোরিয়ন এরা একসাথে মিলে তৈরি করে অ্যালান্টোকোরিয়ন। কি তৈরি করে? নামটা আমি যেটা বলছি সেটা হচ্ছে কি অ্যালান্টোকোরিয়ন। ঠিক আছে, আমি এখানে লিখি অ্যালান্টোকোরিয়ন। কারা কারা তৈরি করলো? অ্যালান্টয়েস এবং কোরিয়ন, এরা দুইজনে মিলে একসাথে কি তৈরি করে? অ্যালান্টোকোরিয়ন। এই অ্যালান্টোকোরিয়নই পরবর্তীতে কিসে পরিণত হয়? অম্লাতে পরিণত হয়, অর্থাৎ অম্লা সৃষ্টি করে। ঠিক আছে, কুসুমথলি মানুষের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে বর্ধনশীল ভ্রূণটা কুসুম থেকে পুষ্টি সংগ্রহ করে, বাট মানুষের ক্ষেত্রে এরকমটা নয়। তারপরেও এরা স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে কুসুমথলি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে অম্লা গঠনে অংশগ্রহণকারী বহির্ভ্রূণীয় পর্দা কোনটা? অম্লা গঠনে অংশগ্রহণ করে অ্যালান্টোকোরিয়ন, মানে অ্যালান্টয়েস এবং কোরিয়ন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে বি, অ্যালান্টয়েস এবং কোরিয়ন। আমরা যদি একটু মার্ক করে দিই, এই যে এটা বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যালান্টয়েস এবং কোরিয়ন। এই বহির্ভ্রূণীয় ঝিল্লিগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভর্তি পরীক্ষাগুলোর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। চলো সামনে যাই। দেখো, বলেছে একটা চিত্র, এই চিত্রের আলোকে পরবর্তী কিছু প্রশ্নের আনসার করতে হবে। বলেছে এ চিহ্নিত স্তর হতে সৃষ্ট অঙ্গ হলো। এখানে টোটাল ছবিটা হচ্ছে কিসের ছবি? গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণের ছবি। ঠিক আছে, আমরা জানি মানুষের ক্ষেত্রে অবশ্যই মানব ভ্রূণের গ্যাস্ট্রুলা দশার ছবি বুঝিয়েছে। গ্যাস্ট্রুলা দশায় 3টা স্তর থাকে, তাই না? এর মধ্যে বাহিরের স্তরটাকে আমরা বলি একটোডার্ম, মাঝের স্তরটা মেসোডার্ম, ভেতরের স্তরটাকে বলি এন্ডোডার্ম। তো এ চিহ্নিত স্তর দ্বারা কিন্তু একদম সবচেয়ে বাইরের স্তর যেটা আছে, অর্থাৎ একটোডার্ম যেটা আছে, সেটাকে বুঝিয়েছে। তাহলে একটোডার্ম থেকে কি তৈরি হয়? একটোডার্ম থেকে তৈরি হওয়া অংশ কি কি আছে সেটা আমাকে জানতে চেয়েছে। এখন এখানে বলেছে অন্তঃকর্ণ, দাঁতের ডেন্টিন, শ্বসনতন্ত্র, মেদকলা। তাহলে আমরা একটু পাশে লিখে ফেলি কোনটা কোথা থেকে তৈরি হয়। এই অন্তঃকর্ণ যেটা আছে এটাই মূলত সঠিক উত্তর, এটা একটোডার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। দাঁতের ডেন্টিন, এটা মেসোডার্ম থেকে তৈরি হয়, এটা মেসোডার্ম থেকে তৈরি হয়। শ্বসনতন্ত্র যেটা আছে এটা এন্ডোডার্ম থেকে তৈরি হয়, এবং মেদকলা যেটা আছে মেদকলাও মেসোডার্ম থেকে তৈরি হয়। তাহলে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? সঠিক উত্তর দাঁড়াচ্ছে এ। ঠিক আছে, সঠিক উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে এ, অন্তঃকর্ণ। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা যদি একটু দেখে ফেলি, একই ছবি কিন্তু বলছে শুক্রাণুর কোন অংশে অ্যাক্টোজোম অবস্থিত। এই প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো মিলই নাই, তারপরেও দেখি শুক্রাণুর কোন অংশে অ্যাক্টোজোম অবস্থিত। শুক্রাণুর অংশগুলা কি কি থাকে? শুক্রাণুর 4টা অংশ। কি কি 4টা অংশ? একটা হচ্ছে মাথা, 2 নম্বরে বলা যেতে পারে গ্রীবা, 3 নম্বরে বলা যেতে পারে মধ্যখণ্ড, 4 নম্বরে বলা যেতে পারে কিসের কথা? লেজ। ঠিক আছে, তো এই মাথা হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং গলজি বডি দ্বারা তৈরি, অ্যাক্রোজোম সমন্বিত। ঠিক আছে, এরপর যেটা গ্রীবা, ছোট্ট গ্রীবা থাকে, এখানে একজোড়া সেন্ট্রিওল পরস্পর সমকোণে অবস্থান করে, এবং মধ্যখণ্ড যেটা আছে সেটা সামান্য সাইটোপ্লাজম, বেশ অধিক মূলত মাইটোকন্ড্রিয়া এবং সামান্য মাত্রায় অক্ষীয় সূত্রের সমন্বয়ে তৈরি, এটা হচ্ছে মধ্যখণ্ড। এবং যেটা আছে হচ্ছে কি বলে এটাকে? লেজ। এই লেজ হচ্ছে প্রধানত অক্ষীয় সূত্রের সমন্বয়ে তৈরি। এছাড়া এই অক্ষীয় সূত্রটা একটা আবরণ দিয়ে, প্লাজমা মেমব্রেন দিয়ে আবৃত থাকতে পারে এক অংশ পর্যন্ত, শেষ অংশে সেটা আর আবৃত থাকে না। তাহলে আমরা জানতেই পারলাম যে অ্যাক্টোজোম অবস্থিত মূলত মাথাতে। কোন অংশে? মাথাতে। ঠিক আছে, এই যে 4টা অংশের নাম দেওয়া ছিল, তাহলে সঠিক উত্তর কি হবে? মাথা। কারেক্ট আনসার ইজ এ। যদি বক্স করে নিতে চাও তাহলে যে বক্স করে নাও, মাথা ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখে ফেলি কি বলেছে। নিঃসন্তান দম্পতি মিস্টার রহমান সন্তান লাভের জন্য আইভিএফ এর সিদ্ধান্ত নেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার আইভিএফ এর সফলতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। আচ্ছা, কোনটি মহিলাদের স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি?
মহিলাদের স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি কোনটা? ঠিক আছে, আচ্ছা ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটাও মহিলাদের, তবে অস্থায়ী পদ্ধতি। ঠিক আছে, ইমপ্ল্যান্ট যেটা এটাও অস্থায়ী। ভ্যাসেকটমি হচ্ছে সেমিনাল ভেসিকল কেটে ফেলা, এটা হচ্ছে পুরুষের স্থায়ী পদ্ধতি, এটা হচ্ছে পুরুষের স্থায়ী পদ্ধতি। আমাদের চেয়েছে মহিলাদের স্থায়ী পদ্ধতি, সেটা হচ্ছে টিউবেক্টমি, এটা হচ্ছে মহিলাদের স্থায়ী পদ্ধতি, মহিলাদের স্থায়ী পদ্ধতি। প্রশ্নে দেখো মহিলাদের স্থায়ী পদ্ধতি, জন্ম নিরোধক পদ্ধতি যেটা, সেটাই চেয়েছে। কাজেই সঠিক উত্তর কি হবে? টিউবেক্টমি, ফেলোপিয়ান টিউব কেটে ফেলা। কারেক্ট আনসার ইজ ডি। তো চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে ফেলি। অঙ্গকুড়ি উৎপাদনের প্রক্রিয়ার নাম ডিরেক্টলি অর্গ্যানোজেনেসিস, এটা ভাবনা চিন্তার কিছু নেই। ঠিক আছে, অঙ্গকুড়ি তৈরির প্রক্রিয়া কি বলবো? অর্গ্যানোজেনেসিস। ঠিক আছে, অঙ্গকুড়ি তৈরির প্রক্রিয়া অর্গ্যানোজেনেসিস। জ্ঞানমূলক প্রশ্ন। গ্যামিট তৈরির প্রক্রিয়া গ্যামিটোজেনেসিস, গ্যাস্ট্রুলা তৈরির প্রক্রিয়া গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলা তৈরির প্রক্রিয়া বা প্রসেস ব্লাস্টুলেশন। ঠিক আছে, তো দেখি এবার পরবর্তী প্রশ্নে কি বললো। কোনটি ভ্রূণের একটোডার্ম থেকে উদ্ভূত? আবারও দেখো কিসের কথা বললো? একটোডার্ম। চোখের লেন্স, এটাই হচ্ছে উত্তর মূলত, বুঝছো? চোখের লেন্স এটাই একটোডার্ম থেকে তৈরি হয়। এরপর হচ্ছে যে গলবিল, এটা হচ্ছে এন্ডোডার্ম থেকে তৈরি হয়, এন্ডোডার্ম। ট্রাকিয়া, এটাও এন্ডোডার্ম থেকে। ল্যারিংস, এটাও এন্ডোডার্ম থেকে। তাহলে সঠিক উত্তর হবে এ। সঠিক উত্তর কি হবে? এ। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আসো নেক্সট কোশ্চেনে চলে যাই। সহজ সহজ প্রশ্ন আসছে চ্যাপ্টার থেকে, দেখতে পাচ্ছ। জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে আলোচনায় বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে, অমরার মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। আবারও কনফার্ম করে দিল, এটা হচ্ছে অমরাকে বুঝিয়েছে। গর্ভধারণের কোন মাসে উদ্দীপকের বস্তুটি গঠিত হয়? উদ্দীপকের বস্তুটি হচ্ছে অমরা। এটা হচ্ছে নিষেকের 12 সপ্তাহ পর গঠিত হয়। নিষেকের 12 সপ্তাহ, নিষেকের 12 সপ্তাহ ইজ ইকুয়াল টু 12/4 মাস ইজ ইকুয়াল টু বলা যেতে পারে, আমরা একটু নিচেই দেই, সমান 3 মাস পর গঠিত হয়। তাহলে যেহেতু 3 মাস পর গঠিত হয়, তাহলে 3 মাস অতিক্রান্ত হওয়ার পর তাহলে কততম মাস? চতুর্থ মাসে। কততম মাসে? চতুর্থ মাসে গঠিত হয়। দেখছো, বায়োলজিতেও একটা অঙ্ক করা হয়ে গেল। অমরা নিষেকের 12 সপ্তাহ পর গঠিত হয়, অর্থাৎ কত মাস পর গঠিত হয়? 3 মাস পর। তাহলে 3 মাস পার হওয়ার পর মানে কি? ফার্স্ট ট্রাইমেস্টার পার হওয়ার পর, অর্থাৎ চতুর্থ মাসে গঠিত হয়। দেখি পরবর্তী প্রশ্নে যাই। শিশুরা কি বলেছে? জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক ওই একই উদ্দীপক। প্রশ্নে বলল উদ্দীপকের অঙ্গটির কাজ, অর্থাৎ অমরার কাজ। ঠিক আছে, আমরা লিখে দিচ্ছি অমরার কাজ। অমরা বা প্লাসেন্টার কাজ গ্যাসীয় বিনিময় করা, পরিপাকে তো সাহায্য করার দরকারই নাই, ভ্রূণ তো সরাসরি মায়ের কাছ থেকে খাবার পাচ্ছে, পরিপাক মায়ের শরীরে পরিপাক হচ্ছে, সেই খাবারটা ভ্রূণের মধ্যে চলে আসতেছে, তাহলে ভ্রূণের তো পরিপাকের দরকার নাই। ঠিক আছে, হরমোন ক্ষরণ করা, এটা ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 এবং 3। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আসো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনের থেকে আবার একটু পেছনের কোশ্চেনে ফেরত আসি। তোমাদের অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, আমরা তো সব কাজই করে, পরিপাক মনে হয় করবে। দেখো, ভ্রূণের কিন্তু পরিপাক করার কোনো দরকারই নেই। ঠিক আছে, আমরা কি কোনো পরিপাক করতে হয় না, পরিপাক মায়ের পরিপাকতন্ত্র করে দিবে। সেই পরিপাকৃত খাদ্য রক্তের মাধ্যমে অমরা হয়ে বাচ্চার কাছে যাবে। ঠিক আছে, অমরার পরিপাকের কোনো কাজের প্রয়োজনে, পরিপাকের কোনো প্রয়োজন নাই। আসো এবার সামনে যাই। যৌনবাহিত রোগ কোনটা? অপশনে কি আছে? সিফিলিস, গনোরিয়া, এইডস। এটা তো একদম কি বলবো, ডি ডি, অল অফ দেম। ঠিক আছে, সবগুলাই সঠিক, তাই না? ভেনেরিয়াল ডিজিজ, এসটিডি। আসো, জরায়ুর প্রাচীরের অংশ এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, তিনটাই সঠিক। কি প্রশ্ন দেখো তো শিশুরা, সব সঠিক সঠিক, সহজ সহজ প্রশ্ন। ঠিক আছে, সঠিক উত্তর সম্বলিত সহজ প্রশ্ন, সেটা বুঝাইতে চাইছি মূলত। আচ্ছা, এ বি সি ডি, যাই হোক সঠিক উত্তর হচ্ছে ডি। আসো সামনে যাই, কি বলেছে? ইমপ্ল্যান্টেশন কোথায় হয়? ইমপ্ল্যান্টেশনের বাংলা কি বলো? সংস্থাপন।
সংস্থাপন। এটা কোথায় হয়? জরায়ুর এন্ডোমেট্রিয়ামে হয়। তাহলে এন্ডোমেট্রিয়াম কই আছে? জরায়ুতে আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। সঠিক উত্তর क्या होगा? সি। সি কি হবে সঠিক উত্তর? সি। জরায়ুতে হয় ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে, ওকে। ডিম্বনালীতে কি হয় বলতো? ডিম্বনালীতে হয় হচ্ছে নিষেক। ডিম্বনালীতে হয় নিষেক। ঠিক আছে, ওকে। সামনে যে কি বলেছে, নিচের কোনটি বহির্ভ্রূণীয় আবরণ? আমরা পড়ে আসছি বহির্ভ্রূণীয় আবরণ বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বা বহির্ভ্রূণীয় ঝিল্লি বা বহির্ভ্রূণীয় পর্দা কি কি আছে? অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি। পড়ে আসছি না? তাহলে করোনা রেডিয়াটা, এটা হচ্ছে ওই যে ডিম্বাশয়ের ফলিকল গুলার চারপাশে থাকা কোষ। জোনা পেলোসিডা ডিম্বাণুর আবরণ। ভাইটালাইন ঝিল্লি, সেটা ওই ডিম্বাণুর ঝিল্লি। আর হচ্ছে অ্যালান্টয়েস, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বহির্ভ্রূণীয় আবরণ। আচ্ছা, এরপর দেখো কি বলেছে যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর আছে। উদ্দীপকের ছবি আছে হচ্ছে জরায়ুর প্রাচীর অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের ছবি আছে। উদ্দীপক অনুসারে এ ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে, অর্থাৎ এই যে জরায়ুর যে পর্যায়ে সেখানে কি পরিবর্তন ঘটে? এন্ডোমেট্রিয়াম ৩-৪ মিলিমিটার পুরু হয়। হ্যাঁ হয়, বর্ধনশীল পর্যায়ে তো পুরু হয়। রক্তনালীর দৈর্ঘ্য হ্রাস পায়। নো, রক্তনালীর দৈর্ঘ্য তো হ্রাস পায় না। গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয়। ইয়েস, এই সময় হচ্ছে ওই গ্রাফিয়ান ফলিকল চূড়ান্ত মাত্রায় বড় হয়ে যায়, যেহেতু সবই বর্ধনশীল পর্যায়ে। তাহলে ১ ও ৩ হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে বি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বি। চলো পরবর্তী প্রশ্নে যাই। কি বলেছে? একই উদ্দীপক। উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার অর্থাৎ রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য দায়ী হরমোন কোনটা? হরমোন কি কি আছে? এখানে অনেক হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, সবকিছু দায়ী। এই প্রথমেই ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, সত্য। এরপর বলেছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সত্য। অ্যান্ড্রোজেন তো পোলাদের থাকে, মানে ছেলেদের থাকে। ঠিক আছে, ইস্ট্রোজেন মেয়েদের। তাহলে অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেনের আলাপ আসবে না। ১ ও ২ হচ্ছে সঠিক উত্তর। কারেক্ট আনসার ইজ এ। সঠিক উত্তর হচ্ছে এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। কি বলেছে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অঙ্গ। দাঁতের এনামেল। এনামেল হচ্ছে সরি এনামেল হচ্ছে একটোডার্ম থেকে আসে। ডেন্টিন আসে মেসোডার্ম থেকে। দাঁতের এনামেল একটোডার্ম থেকে আসে, আর দাঁতের ডেন্টিন যেটা, দাঁতের ডেন্টিন সেটা আসে কোত্থেকে? মেসোডার্ম থেকে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন দেখো, মেসোডার্ম উদ্ভূত অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, কথা সত্য। অস্থি, কথা সত্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে ২ ও ৩। সঠিক উত্তর হচ্ছে ২ ও ৩। ঠিক আছে, চলো এবার সামনে যাই। সিফিলিস রোগের লক্ষণ কি? সেটা ভেনেরিয়াল ডিজিজ, যৌনবাহিত রোগ। কি বলেছে? ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ উঠবে, স্ফীত লসিকা গ্রন্থি, ওজন বেড়ে তো যাবে না, ওজন তো কমে যায়। ১ ও ২ হচ্ছে সঠিক উত্তর। কারেক্ট আনসার ইজ এ। কারেক্ট আনসার হচ্ছে এ। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে বলেছে নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ? ঠিক আছে, শুক্রাণু নির্গমনের সঠিক পথ। তো শুক্রাণু নির্গমনের সঠিক পথ হচ্ছে থাকবে ফার্স্টে সেমিনিফেরাস নালিকা, এরা মিলে তৈরি করবে রেটিটেস্টিস, সেখান থেকে তৈরি হবে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, দেন হচ্ছে এপিডিডাইমিস, দেন হচ্ছে ভাস ডিফারেন্স। এটা হচ্ছে আমাদের গতিপথ। তো দেখো কি বলেছে ফার্স্টেই, যে সেমিনিফেরাস নালিকা থাকবে শুরুতে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এতে আছে সেমিনিফেরাস নালিকা, বাকিগুলো এমনিই বাদ। তারপরেও দেখি এরপরে যে সেমিনিফেরাস নালিকা মিলে রেটিটেস্টিস তৈরি করেছে, দেন হচ্ছে ভাসা এফারেন্সিয়া, এপিডিডাইমিস। এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে আর কোনো কনফিউশন বা ভাবনা চিন্তার কিছু নেই। চলো পরবর্তী প্রশ্নে যাই। কি বলেছে? মানুষের নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে? ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালীতে। এই যে এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আসো সামনে যাই। জরায়ুতে হয় কি? জরায়ুতে হয় হচ্ছে ইমপ্ল্যান্টেশন বা সংস্থাপন। জরায়ুতে হয় ইমপ্ল্যান্টেশন বা সংস্থাপন। এবার দেখো প্রশ্নে কি বলেছে, যে আর্কেন্টেরন কোথায় দেখা যায়? আর্কেন্টেরন বা আদি অন্ত্র। আর্কেন্টেরনটা কি? এটাকে আমরা বলি আদি অন্ত্র, প্রাইমিটিভ গাট। আদি অন্ত্র কোথায় দেখা যায়? অপশন দেখো আছে ব্লাস্টুলা, জাইগোট, মরুলা, গ্যাস্ট্রুলা। সঠিক উত্তর হবে ডি, গ্যাস্ট্রুলা দশায়। ঠিক আছে, এবার আসো সামনে যাই। কি বলেছে? রজচক্রের ১২ থেকে ১৩তম দিনে
কোন হরমোন ক্ষরিত হয়? 12 থেকে 13তম দিনে হচ্ছে লুটিনাইজিং হরমোন LH ক্ষরণের মাত্রাটা বাড়ে, 14তম দিনে গিয়ে সেটা সর্বোচ্চ হয়, যেটাকে আমরা বলি LH সার্জ, এবং এর ফলে হচ্ছে ডিম্বপাত বা ওভুলেশন ঘটে। তাহলে 12 থেকে 13তম দিনে কোন হরমোন ক্ষরিত হয়? LH লুটিনাইজিং হরমোন ক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন কি? ভ্রূণের পুষ্টি ও বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে কোনটি? সবকিছুতেই সাহায্য করে অমরা, ঠিক আছে, প্লাসেন্টা, অ্যামনিয়ন, কর্পাস লুটিয়াম, জার্ম লেয়ার, অমরা। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলেছে? সিফিলিসের পরবর্তী লক্ষণ কোনটি? সিফিলিসের প্রাথমিক লক্ষণ হচ্ছে একটা সিফিলিটিক লেশন হবে। নর্মালি হচ্ছে 21 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে, মানে কোনো লক্ষণ টক্ষণ প্রকাশ পায় না, আরো বেশিও হতে পারে। বাট তারপরে হচ্ছে মুখে বা জনন সংশ্লিষ্ট কোনো অঙ্গে কোথাও একটা ঘা হবে, গোলাকার একটা লেশন হবে শক্ত, এরপর সেটা রিজলভ হয়ে যাবে। দেন হচ্ছে আরো কিছু সাইন সিমটমস অ্যাপিয়ার করবে, যেমন হচ্ছে র্যাশ ওঠা, চামড়ায় ক্ষত তৈরি হওয়া, এরপর হচ্ছে লিম্ফ নোড ফুলে যাওয়া, ঠিক আছে, এরকম কিছু সাইন সিমটমস তৈরি হবে। তো এরপর হচ্ছে এগুলাও ভালো হয়ে যাবে। এরপর আবার কি হবে? এই জীবাণুটা ল্যাটেন্ট বা সুপ্ত অবস্থায় থাকবে, কোনো লক্ষণ প্রকাশ করবে না। অনেক বছর পরে গিয়ে আবার দেখা যেতে পারে কি আস্তে আস্তে ওজন কমতে থাকা, মেজাজ খিটখিটে ভাব, বিরক্তি, মেন্টাল বা হচ্ছে মানসিক নানান সমস্যায় আস্তে আস্তে রোগী ভুগে ভুগে মারা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিফিলিসের ঘটনা। তো দেখা বলছে সিফিলিসের পরবর্তী লক্ষণ পাই অঞ্চলে ঘা সৃষ্টি না, প্রথমেই বা পরবর্তীতেই ঘা সৃষ্টি হয়ে যাবে না, লসিকা গ্রন্থি ফুলে যাবে, এটা হচ্ছে উত্তর। চোখের আইরিশে ঝামেলা কিছু পরে হবে, আগেই হবে না। মুখের চারপাশে ঘা হওয়া, এগুলো হচ্ছে নন ভাইটাল অনেক কথাবার্তা, এগুলো রিজলভ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী লক্ষণ হচ্ছে লসিকা গ্রন্থি, প্রাথমিকের পরবর্তীতেই লসিকা গ্রন্থি ফুলবে। আসো নেক্সট কোশ্চেনে কি বললো? টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? মেল হরমোন, ছেলেদের প্রধান হরমোন হচ্ছে পুরুষবাচক হরমোন টেস্টোস্টেরন। তো এটা অবশ্যই কোনো ডিম্বাণু সৃষ্টি করবে না, অ্যান্টিবডিও সৃষ্টি করবে না, শুক্রাণু সৃষ্টি করবে, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। ছেলেদের অমরাও তৈরি হয় না, ডিম্বাণুও তৈরি হয় না। ওকে, নেক্সট কোশ্চেন, এইডস রোগের লক্ষণগুলো কি? এইডস রোগে দ্রুত দেহের ওজন কমে যায়, ভালো কথা। দীর্ঘমেয়াদী জ্বর থাকে, এটাও সত্য। প্রস্রাবে জ্বালা করে না, প্রস্রাবে জ্বালা করে হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে, ইউটিআই প্রস্রাবে জ্বালা করে। বাট উপরের এই দুইটা, এগুলো হচ্ছে এইডস এর লক্ষণ, ঠিক আছে। নর্মালি এইডস এর নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, যদিও এইডস এর সাথে কারো যদি আবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে তখন প্রস্রাবে জ্বালা করতে পারে, বাট নর্মালি হচ্ছে এইডস এ হচ্ছে উপরের দুইটা খুবই কমন। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে এ, সঠিক উত্তর হবে এ। এবার আসো কি বলেছে? অ্যাজোস্পার্মিয়া কি? অ্যাজোস্পার্মিয়া হচ্ছে শুক্রাণু যখন না থাকবে, সিমেনে যখন স্পার্ম কাউন্ট থাকবে না। অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, দুইটা অনেকে আমরা এলোমেলো করে ফেলি। অলিগোস্পার্মিয়া হচ্ছে বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, আর অ্যাজোস্পার্মিয়া হচ্ছে শুক্রাণুই না থাকা, ঠিক আছে। দেখো কি বলছে, সিমেনে অপরিপক্ক শুক্রাণুর উপস্থিতি, এটা নয়, সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি, এটাই হচ্ছে কথা। সিমেনে কম সংখ্যক শুক্রাণু হচ্ছে অলিগোস্পার্মিয়া, আর সিমেনে স্বাভাবিক সংখ্যার শুক্রাণু সেটা ইউস্পার্মিয়া, সেটা নিয়ে আমাদের কোনো কথা না, স্বাভাবিক। এবার আসো আরেকটা প্রশ্ন, কি বলেছে? নিচের কোনটি পুরুষের জন্ম নিরোধক পদ্ধতি? ডায়াফ্রাম, এটা মেয়েদের, ভ্যাসেকটমি এটা ছেলেদের, কপারটি মেয়েদের, টিউবেকটমিও মেয়েদের, ঠিক আছে। তাহলে বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ফিটাস থেকে মায়ের রক্তে পরিবাহিত হয়? দেখো, মা থেকে ফিটাসে যায় হচ্ছে ফিটাসের জন্য দরকারি জিনিসগুলা, আর ফিটাসের যেগুলো বর্জ্য টাইপের পদার্থ সেগুলো হচ্ছে ফিটাস থেকে মায়ের কাছে আসে। তো অ্যামাইনো অ্যাসিড ফিটাসের দরকার, মা থেকে ফিটাসে যাবে। অক্সিজেন ফিটাসের দরকার, মা থেকে ফিটাসে যাবে। গ্লুকোজ ফিটাসের দরকার, মা থেকে ফিটাসে যাবে। কিন্তু ইউরিয়া, এটা ফিটাসের বিপাক প্রক্রিয়া উৎপন্ন একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য, এটা রেচন বর্জ্য হিসেবে মায়ের শরীরে আসবে ফিটাস থেকে। তাহলে আমাদের প্রশ্ন বলছে ফিটাস থেকে মায়ের রক্তে আসার কথা, তো সঠিক উত্তর অবশ্যই কি হবে? ডি হবে। তো এই ছিল আমাদের এমসিকিউ সেশন। তো এই সেশনে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়টা থেকে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কোন এমসিকিউ বা কোন ধরনের টপিকগুলো এমসিকিউ এর জন্য অধিক গুরুত্বপূর্ণ, আর কিভাবে আসলে উদ্দীপক বা হচ্ছে প্রশ্ন দেওয়া ক্লু থেকে এমসিকিউ পর্যন্ত বা সঠিক উত্তর পর্যন্ত রিচ করতে হয়। তো আশা করি তোমাদের সবার একটা গোছানোর প্রিপারেশন হবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল, এবং শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য সবাইকে অবশ্যই অনেক 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 থ্যাঙ্কস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাসন বেশের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।